This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5টা মানেই আপনারা জানেন পাঁচ কথা মানে এখনো পর্যন্ত সবচেয়ে বড় খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমি শুভজিৎ। প্রথমে যে খবরে নজর রাখতেই হবে, নন্দকুমারের তেলের গোডাউনে বিধ্বংসী আগুন লেগে গিয়েছে। আতঙ্কে সেখানে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আগুন নেভানোর চেষ্টায় এই মুহূর্তে রয়েছেন দমকল কর্মীরা। দাউ দাউ করে কি বিভৎসভাবে সে আগুন জ্বলছে, আপনারা সেই ছবি দেখছেন। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। নন্দকুমার একটি তেলের গোডাউনে বিধ্বংসী আগুন, আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, আমি জানতে চাইবো প্রথমে আগুন কিভাবে লাগলো আর এখনো পর্যন্ত আগুন কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকল কর্মীরা, কটা ইঞ্জিন রয়েছে? দেখো শুভ, আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা না গেলেও যেটা জানা যাচ্ছে স্থানীয় মানুষের সূত্রে, যে এলাকার এই যে গোডাউন, এই গোডাউনে বিপুল পরিমাণে কাটিং তেল সেটা মজুদ ছিল। আর সেই কাটিং তেল মজুদ থাকার কারণেই এই আগুন লাগার সাথে সাথে পুরো এলাকাটায় কার্যত গোডাউনটা এই মুহূর্তে যে ছবি উঠে আসছে সে কার্যত বিধ্বংসী আগুন, যে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকলের দুটি ইঞ্জিনকে। এবং যতক্ষণ এই তেল যেভাবে যে পরিমাণে কাটিং তেল মজুদ ছিল, অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি যেভাবে কাটিং তেল মজুদ ছিল, সেই কাটিং তেল যতক্ষণ না পুড়ে ছাই হচ্ছে ততক্ষণ এই আগুনের তীব্রতা কমবে বলে এমনটা কিন্তু এখনো পর্যন্ত মনে করা যাচ্ছে না। কিন্তু দমকলের কর্মীরা এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু রীতিমতো স্থানীয় লোকেদের সাথে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত সেই আগুন কতক্ষণে আয়ত্তে আসে সেটা এখন দেখার বিষয়। এবং বড় প্রশ্ন, তার পাশাপাশি যে প্রশ্নটা উঠছে, এই রাস্তার ধারে, মেন রাস্তার ধারে এত পরিমাণ বিপুল দাহ্য কাটিং তেল কি কারণে মজুদ ছিল? এই গোডাউনের প্রকৃত লাইসেন্স আছে কিনা, বা এই কাটিং তেল কোত্থেকে এসেছিল? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে আগুনটা কিভাবে আয়ত্তে আনা যায়, দমকলের দুটি ইঞ্জিন পুরো ঘটনার এই আগুনটাকে আয়ত্তে আনতে পারে কিনা, ফায়ারকে অ্যারেস্ট করাটাই এখন দমকল আধিকারিকদের মূল বিষয়। সেই অ্যারেস্টটা কতক্ষণে করতে পারে সেটা এখন দেখার বিষয় রয়েছে। শুভ, ধন্যবাদ কনিষ্ক। দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক মনোজ আগরওয়ালের। আপনারা জানেন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মূলত এই আলোচনা। রাজ্যে কত দফায় ভোট হবে তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। এক দফায় প্রস্তুত, ইতিমধ্যে কমিশনকে সে বিষয়ে সিইও জানিয়ে রেখেছেন। কিন্তু ভোট সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, পরিস্থিতি নিরিখে যে সমস্ত বিষয়গুলো আরও সামনে এসেছে সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে। ফলে দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই পৌঁছে গিয়ে তিনি রয়েছেন সেখানে। আর কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজকে বৈঠক রয়েছে মনোজ আগরওয়ালের। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হবে আজকের এই বৈঠকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজকের এই বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসে সেই নিয়ে অবশ্যই নজর রয়েছে। কিন্তু এবার বিধানসভা নির্বাচন মোট কত দফায় হতে পারে বা কত দফায় হবে সেই নিয়ে নানা রকম প্রশ্ন এই মুহূর্তে সামনে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত তার উত্তর সঠিকভাবে মেলেনি। ঠিকই সূত্র মারফত যে এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 3 দফায় হয়তো হবে এবং আগামী 2রা মার্চ হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তবে তার আগে দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা আজকে হতে পারে। রাজ্যে কত দফায় ভোট হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এক দফায় ভোট করতে প্রস্তুত ইতিমধ্যে কমিশনকে জানিয়েও রেখেছেন সিইও। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে সরাসরি। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে আজকের এই বৈঠক সংক্রান্ত এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে আসছে, কি কি জানা যাচ্ছে, বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো স্পেসিফিক ফোকাসে থাকছে আজকে? দেখো, যেহেতু বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ফুল বেঞ্চ রয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক। তবে যেহেতু এসআইআর এর দিন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, আজকের মিটিং এর একেবারে শুরুতে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এখনো পর্যন্ত যেহেতু কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়নি, ঠিক কতটা দিন সময় লাগতে পারে? গতকালই পিও দপ্তর থেকে জানানো হয়েছিল যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তারা 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা এসআইআর লিস্ট বার করে দিতে পারেন, এবং এসআইআর এর পরবর্তী পরপরই জিজ্ঞাসা করা হতে পারে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম। কারণ এটা খুব স্পষ্ট, যদি বিধানসভা নির্বাচন 3 দফায় হয় তাহলে সেই পরিমাণ অবস্থা রয়েছে কিনা, রাজ্যের কি সিচুয়েশন সেটাও জানতে চাওয়া হবে। গতকালই সিআরপিএফদের সঙ্গে একটি বৈঠকও করেছিলেন পিও, সেক্ষেত্রে যাবতীয় রিপোর্ট তার কাছে জানতে চাওয়া হতে পারে বলে সূত্র মারফত খবর রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। বাংলায় আবারও হারবে বিজেপি, লোকসভায় এই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই 3বার হেরেছে, এবারও হারতে চলেছে, এটা কোনো সাবধান বাণী নয়, এটাই ভবিতব্য। 2016, 2021, 2024-এর ভোটের রেজাল্টের কথা উল্লেখ করে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। I will end with 3 dates, 3 moments of history: 2016, 2021, and 2024. 3 election, 3 verdicts, 3 decisive defeats for the BJP in West Bengal. And after this triple defeat, a 4th one is no longer a warning, it is approaching. আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভবিতব্য কি এবার ভোটের ফলাফলে, সেটা তিনি আজকে বাংলায় আবারও হারবে বিজেপি, লোকসভায় দাঁড়িয়ে এই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথা বলতে গিয়ে তিনি বললেন যে আগেই 3বার হেরেছে, এবারও হারতে চলেছে। শুধু তাই নয়, তিনি এটাও বললেন যে এটা কোনো সাবধান বাণী নয়, এটা ভবিতব্য, কোট আনকোট। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন আমি আরও একবার উল্লেখ করি, তিনি বলেছেন যে এটা কোনো সাবধান বাণী নয়, এটাই ভবিতব্য। 2016, 2021, 2024-এর ভোটের সে ভোটের ফলাফল, সে রেজাল্টের কথা উল্লেখ করে বিজেপিকে এক প্রকার চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে 3বার হেরেছে, এবারও হারবে, এমন এক ভবিষ্যৎবাণী আজকে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় এমনটা দাবি তাঁর, আগে 3বার হেরেছে, এবার হারতে চলেছে বিজেপি, এটা কোনো সাবধান বাণী নয়, এটাই ভবিতব্য। একথা বলার পর তিনি বলেন 2016, 2021, 2024-এর ভোটের রেজাল্টের কথা উল্লেখ করে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি তার সভা থেকে বহুবার এক প্রকার সংখ্যাও বলে দিয়েছিলেন যে 250-টিরও বেশি সিটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, এবং সেই কথারই এক প্রকার অনুরণন। এবার এক প্রকার সরাসরি তিনি বললেন যে এটা কোনো সাবধান বাণী নয়, ভবিতব্য। 2016, 21 এবং 24-এর ভোটের রেজাল্টের কথা উল্লেখ করে বিজেপিকে এক প্রকার চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে লোকসভা স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থা প্রস্তাবে তৃণমূল নেই। অনাস্থা প্রস্তাবে কংগ্রেস সহ যে বিরোধীদের 118 জন সাংসদের সই রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কারোর সই নেই। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তৃণমূল সাংসদদের সই নেই। স্পিকারের আচরণ মনে করিয়ে চিঠি দেওয়ার পক্ষে তৃণমূল। অনাস্থা প্রস্তাবের আগে স্পিকারকে চিঠি দেওয়া হোক, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। 118 জন সাংসদের যে বিরোধীদের যে সই, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদের সই নেই। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক, যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে। ওই 4টে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গল বুধ বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হয়, কোনো অসুবিধা নেই। আর যদি 3 দিনের বদলে আজকে আন, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে সুযোগ দিতে হবে। তাহলে আপনি আমাকে বলুন নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কী? এদের আর আমাদের মধ্যে পার্থক্য তো এখানেই।
আমরা সুযোগ দিই। সুযোগের যদি আপনি উত্তর না দেন, সদুত্তর আমরা না পাই, তখন আমরা তো নিশ্চয়ই করব। এটা অনেকটা কালীঘাটের কাকুর গলার স্বরের মতো। তার কারণ হচ্ছে, দেখুন, প্রথমে জানতে হবে যে এই তৃণমূল কংগ্রেস মাথাদের বিরুদ্ধে লড়ে না। বিজেপির যারা মাথা, তাদের বিরুদ্ধে লড়াই করেন না। তারা যেটা করেন, তারা মেকি লড়াই করেন, শ্যাডো লড়াই করেন। এবং আপনারা তো জানেন, এর আগেও ইতিহাস আছে বিজেপিকে কিভাবে বাঁচাতে হয়। তৃণমূল ভালো জানে, তারা ওয়াকআউট করে করে বাঁচিয়েছিল। এখন একই রাস্তায় হাঁটছেন, এর নতুন কিছু না। এটা আমাদের জানা বক্তব্য এবং মানুষের এটা জানা সাবজেক্ট। কিন্তু মমতা ব্যানার্জি চোরের মায়ের বড় গলা হলে সেই চোরের মায়ের সঙ্গে সবাইকে লাইন দিতে হবে, এটা সারা ভারতবর্ষের মানুষ মানবে কেন? কংগ্রেস শাসিত রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেখানে তো এই সমস্যা হচ্ছে না। এখানে কংগ্রেস কর্মীরা, যেখানে কংগ্রেস আছে, ধরুন মালদায়, মুর্শিদাবাদে যেখানে কংগ্রেস আছে, সেখানে তারাও মার খাচ্ছে। তাদের কথাও ভাবতে হবে অল ইন্ডিয়া কংগ্রেস, যে কারণেই করেনি। অন্যদিকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর সপ্তমে তুলছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড়। বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনি। আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম, কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি। আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে, আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছি। কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। ও বলতে বলতে ওর চুল পেকে সাদা হয়ে যাবে, তৃণমূল থাকবে না ও যতক্ষণ বলে যাবে। সব নাটক বাংলার মানুষ জানে। ইমপিচমেন্ট আনবে, বাকিরাও ওর সাথে সাথ দেবে। মূর্খের স্বর্গে বাস করছে। এবার ঘুরে দেখ না, সারা বাংলার লোকেরা, ভারতবর্ষের লোকেরা জানে যে ও একটা চোর, ওর দলটা চোরের দল। কেউ যতটুকু প্রয়োজন হয় সাথ দেয়, কেউ মন থেকে এদেরকে দেখতে পারে, এটা নিশ্চিত থাক। নিরাপত্তার দোহাই দিয়ে মুর্শিদাবাদের ভগবানগোলায় কোয়েট কলেজে ছাত্রীদের ক্লাস বন্ধ। ডিআইইটিসি কলেজের ছাত্রীদের ভগবানগোলা থেকে বহরমপুরে মেন ক্যাম্পাসে স্থানান্তর করা নিয়ে একটা বিতর্ক। অজ্ঞাত কারণে ছাত্রী হোস্টেলের পরপর 3 ওয়ার্ডেনের ইস্তফা। ওয়ার্ডেনহীন হোস্টেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রীরা। কিসের ভয়ে পরপর চাকরি ছাড়লেন 3 জন ওয়ার্ডেন? কলেজের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত কলেজ কর্তৃপক্ষ। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত কোনো কারণ জানা গিয়েছে? মানে রীতিমতো নোটিশ ছাটিয়ে বন্ধ করা হলো কুয়েট কলেজের ছাত্রীদের ক্লাস, কি কারণ? এখনো পর্যন্ত কিন্তু কারণ স্পষ্ট নয়, তবে এলাকায় যে একটা নিরাপত্তাহীনতা ভুগছিল সেটা কিন্তু স্পষ্ট। কারণ যে কারণে একের পর এক যেসব ওয়ার্ডেন ছিল হোস্টেলের, যে গার্লস হোস্টেলের ওয়ার্ডেন, তারা কিন্তু কাজ ছেড়ে গেছে। চুক্তিভিত্তিক ওয়ার্ডেনরা 4-5 দিনের বেশি কাজ করতে পারেননি। অর্থাৎ এই একের পর এক এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু তারা কেউ কিন্তু সামনে এসে আসল অভিযোগ সামনে আনেনি। তবে কি অজ্ঞাত কারণ সেটা এখনো স্পষ্ট নয়। তবে সেই নিরাপত্তাজনিত কারণে একটি কোয়েট কলেজ, যেখানে ছাত্রছাত্রী মিলে উভয়ই সেখানে পড়াশোনা করতো, সেই নিরাপত্তার কারণে ছাত্রীদের সেটিকে মেন ক্যাম্পাসে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ যেটা ছাত্রছাত্রী উভয় থাকতো সেখানে অনলি ফর ছাত্র করা হলো। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষা ব্যবস্থায় নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু এই রকম ঘটনা ঘটলো। তাহলে যে যারা মেয়েরা রয়েছে বা ছাত্রীরা রয়েছে, তারা কোথায় পড়াশোনা করবে যদি এই রকম অবস্থা হয়? ভগবানগোলার মতো এলাকায়, মুর্শিদাবাদের যে বিভিন্ন প্রান্তিক এলাকায়, সেই সব এলাকায় কিন্তু শিক্ষার প্রসারণের জন্য সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে এই কলেজের চিন্তা ভাবনা এবং তারপরে সেকেন্ড ক্যাম্পাসে এই মুর্শিদাবাদের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই সেকেন্ড ক্যাম্পাসে এই যে নিরাপত্তাহীনতার কথা সামনে আসার পর একটা প্রকার নির্দেশিকা দিয়ে জানানো হলো যে সেখানে অনলি ফর বয়স করা হলো। সেই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন হচ্ছে, সেরকম জেলার শিক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ কৌশিক। মুর্শিদাবাদ প্রশাসন বা স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন সকলের সম্মতিতে ওই কলেজটি বন্ধ করে দেওয়া হলো। কেন না? নিরাপত্তাজনিত কারণে। তো কেন নিরাপত্তা দিতে পারবে না? তাহলে ওই মেয়েগুলো যাবে কোথায়? আগামী দিন যে মেয়েরা পড়াশোনা করবে তারা যাবে কোথায়? নিরাপত্তা আজকে এমন জায়গায় পৌঁছেছে, সরকার নিজে স্বীকার করছে যে আমরা নিরাপত্তা দিতে পারছি না। তাহলে ভগবানগোলায় ওই জায়গায় কি জন্তু জানোয়ারেরা বাস করে? এই প্রশ্ন থাকলো তৃণমূল সরকারের প্রতি। সারা কলেজে যদি আগে 150 জন 200 জন
ছাত্রী থাকতেন মহিলা, এখন সেখানে ছাত্রী সংখ্যা এসে দাঁড়িয়েছে 5 জন 6 জন 7 জন। তাদের বাবা মারাও চাইছেন যে পার্শ্ববর্তী উইমেন্স কলেজে মেয়েকে পড়াতে, যাতে ওখানে পঠন পাঠন নিয়ে কোনো সমস্যা না হয়। বিষয়টার মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই, একেবারেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, পুলিশ দেখে নেবে। আজকে ভাবা যায় যে ভগবানগোলার একটি কোয়েড কলেজ, সেখানে এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে পারবে না বলে সেই মহিলাদের ডিভিশন বন্ধ করে অনলি বয়েজ কলেজ করে দেওয়া হলো। আর এই সরকারই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে, সেফেস্ট সিটি পশ্চিমবঙ্গ অ্যান্ড কলকাতা, এই ভগবানগোলার কলেজ যেটা আজকে মহিলাদের ডিভিশন বন্ধ হয়ে গেছে, দিস ইজ দ্য রিয়ালিটি। আজকে মহিলাদের কোনো সুরক্ষা নেই। আর আপনি মমতা ব্যানার্জি, আপনি এখন চালিত হচ্ছেন গুন্ডার দ্বারা, তাই আপনার হাতেও নেই। আপনার হাত থেকে দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট হাত থেকে বেরিয়ে গেছে। বিভ্রাটের কবলে এবার ইস্ট ওয়েস্ট মেট্রো। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকাই সিগন্যাল বিভ্রাট। বর্তমানে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে, সেক্টর 5-এর দিকে মেট্রো পরিষেবা চলছে না। অফিস ফিরতি যাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মুখে। সেক্টর 5 মেট্রো স্টেশনে ভিড়। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, আমি জানতে চাইবো যে সিগন্যালিং সিস্টেমে হঠাৎ করে সমস্যা, এখন পরিস্থিতি যেই জায়গায় গেছে কিভাবে সামাল দেওয়ার চেষ্টা চলছে, কি বলছে মেট্রো রেল কর্তৃপক্ষ? একদমই, দেখো অফিস ফিরতির সময় স্বাভাবিকভাবেই মেট্রো এখন ভিড়ের চাপটা অনেকটাই থাকে, এবং তখনই দেখা গেল সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে সিগন্যালিং একটি বড়সড় ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে সেন্ট্রাল পার্কে একটি মেট্রো বেরোনোর সময় দাঁড়িয়ে যায়, এবং তাতে বোঝা যায় যে সিগন্যালিং এর বড়সড় সমস্যা দেখা দিয়েছে। আর যে কারণে সেক্টর 5 থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলাচল করছে। বর্তমানে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছে, যেহেতু ইস্ট ওয়েস্ট মেট্রোর যে কোনো যন্ত্রাংশ এবং প্রযুক্তি অত্যাধুনিক, তাই ইঞ্জিনিয়াররা পৌঁছে সেখানে সিগন্যালিং যে ত্রুটি সেটা মেরামতের কাজ চলছে। মেট্রো পরিষেবা কিছুক্ষণ সময় লাগবে সম্পূর্ণ স্বাভাবিক হতে, এমনই জানিয়েছে মেট্রোর তরফে। আর যেহেতু অফিস ফিরতির সময় সন্ধ্যা বেলায়, তাই চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে সেক্টর 5 থেকে যারা হাওড়ার দিক বা ধর্মতলার দিকে আসছেন সেই সব যাত্রীরা। বেশ, আমি আরো একবার দর্শকদের জানাবো যে এই মুহূর্তে বিভ্রাটের কবলে ইস্ট ওয়েস্ট মেট্রো। যেরকমটা আমার সহকর্মী সায়ন্ত বলছিলেন, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকাই সিগন্যালিংয়ে একটা বিভ্রাট দেখা যায়, বিভ্রান্তির পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। আবারও জানাবো আপনাদের, বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। অন্যদিকে সেক্টর 5-এর দিকে মেট্রো পরিষেবা চলছে না, এই মুহূর্তে বন্ধ রয়েছে। ফলে বুঝতেই পারছেন যে অফিস ফিরতি যাত্রীরা এই মুহূর্তে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন তারা। কাজ চলছে, যদিও আমার সহকর্মী জানালেন সেক্টর 5 মেট্রো স্টেশনে এই মুহূর্তে প্রয়োজনের থেকে অনেকটা বেশি ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে যতটা মানুষের জমায়েত থাকে এখানে অনেকটাই বেশি, তার কারণ বিভ্রাটের কারণে অনেকে ঠিকমতো মেট্রো পাননি। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকাই সিগন্যালিং সিস্টেমে কিছু গন্ডগোল দেখতে পাওয়া যায়, ফলে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে আচমকাই এই সিগন্যাল বিভ্রাট বলে বর্তমানে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা করতে বাধ্য হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই মেট্রো স্টেশনে সিগন্যালিং সিস্টেমে আজকে একটু গড়বড় হয়, সেখান থেকে এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, এখন পরিস্থিতি কি? পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি বন্দোবস্ত এখনো পর্যন্ত গৃহীত হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, সেই গড়বড় বর্তমানে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা যাত্রী তাদের সঙ্গে প্রথমে কথা বলি। আচ্ছা, আপনি গেছিলেন, কি বলা হলো? কিছু বলছে না, 30 টাকায় টিকিট কেটেছি, 15 টাকা রিফান্ড দিচ্ছে। আমি টিকিট ছুঁড়ে এসেছি ওদের মুখের উপরে, 15 টাকা দিচ্ছে। কেন নেবো 15 টাকা? একটা দেখো, যারা এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি মেট্রোতে গেছিলেন? গেছিলাম, আসছিলাম, সেক্টর থেকে আসছিলাম। কি হলো? সিগন্যাল প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে। প্রথমে ছাড়বে, তারপর লাস্টে বললো যে আর যাবে না, মেট্রো বন্ধ পুরো। হ্যাঁ, সিগন্যাল প্রবলেম। বাড়ি যাওয়ার টাইমে এখন কলেজ থেকে ফিরছি, কাল আবার সকালে আসতে হবে, তো যদি বন্ধ হয়ে যায় কি বলবো? তুমি দেখতেই পাচ্ছ, যেহেতু দেখো এই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন তুমি যেমন এমন একটা জায়গায়, এখানে কিন্তু বিভিন্ন সরকারি অফিস রয়েছে এবং এই সময়টা ছুটির সময়। আরেকজন জিজ্ঞেস করছে, দাদা কোথায় থেকে এলেন বা কোথায় থেকে যাচ্ছেন? আমি যাবো ধর্মতলায়, ঠিক আছে, 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি, লাস্টে বলছে ট্রেন যাবে না সিগন্যালের জন্য। অনলাইনে টিকিট আছে, রিফান্ডও পাচ্ছি না। অন্য স্টেশনে যাবো বলছেন, মানে বেঙ্গল কেমিক্যালে রিনিউ করবে বলছে, এটাই কি। আর মেট্রোতে বোধহয় পেলেন না?
পেলাম না, মেট্রোতে বসেছিলাম, মেট্রোটা বন্ধ হয়ে গেল, প্রথমে বললো দেরি হবে আর এখন আর ছাড়লোই না, চলবে না বলছে, লাইনে সমস্যা আছে। অর্থাৎ এই মুহূর্তে যে মেট্রোটা সিগন্যালিং বসেছিল সিস্টেমে যে সেটা সমস্যা হয়েছিল সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে, সেখানে যারা যাত্রীরা রয়েছেন তারা এই মুহূর্তে একটু দুর্ভোগেরই শিকার। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।